নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম সুরজিৎ সেন। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দাদা, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার, ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক কবিতাই তো শুনবো। শুরুতে একটাই প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি থাকি গড়িয়ার কাছে। গড়িয়ার কাছে, বেশ। দাদা, শুরুটা কি দিয়ে করবেন? ওই সামনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, একদম। আর তার কবিতা দিয়েই শুরু করব। তারপরে কাছে আছে, তারপরে কদিন পরেই আছেন কাজী নজরুল ইসলামের জন্মদিন, তারপরে কাজী নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে। বেশ বেশ বেশ, শুরুতেই রবীন্দ্রনাথ, শুরু করুন তাহলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বড় পাড়ে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এবারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তড়িবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারিক ভিড়াও তড়ি কুলেতে এসে। যেও যেথা খুশি যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরণ পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আহা, দারুণ, অসাধারণ। মানে সত্যি শুরুতে মনটা ভরে গেল। এমনিতে আপনার কণ্ঠস্বর তো অসাধারণ, এবং সেই অনুযায়ী আবৃত্তি সিলেকশন সত্যি দারুণ, অনবদ্য। দাদা, পরের আবৃত্তিতে যাব তার আগে ছোট্ট একটা জিজ্ঞাসা। এই যে আপনার আবৃত্তির যে জার্নিটা, এইটার শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে, যদি ছোট্ট করে বলেন দর্শক বন্ধুদের। আসলে এই আবৃত্তিটা খুব ছোটবেলা, একদম তখন ক্লাস 2তে পড়ি বোধহয়। আচ্ছা আচ্ছা, ক্লাস 2তে, খুবই ছোটবেলা। বাবা ব্লকে চাকরি করতেন, ব্লকের বিভিন্ন অনুষ্ঠান হতো তো, আমরা মুরারয়ে থাকতাম। বাবা ব্লকের চাকরি করতেন, হেড ক্লার্ক ছিলেন। সেখান মুরারয়ে কাছে পাইকর বলে একটা জায়গা ছিল, সেখানে একটা ওই অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমাকে একটা কবিতা, বাবার কাছেই আমার প্রথম কবিতার আবৃত্তির হাতে করি। সেখানে বাবা একটা কবিতা বাড়িতে প্রচন্ড প্র্যাকটিস করালেন,
আমি স্টেজে গিয়ে প্রথম আবৃত্তি কয়েকটা লাইন পরেই ভুলে গেছেন? প্রথম কয়েকটা লাইন পরেই ভুলে যাওয়ার পরে সে তো থতমত বাবা কোলে করে নামিয়ে নিয়ে চলে এসেছেন। ওই শুরু। তারপর থেকে বাবার কাছে শুনেছি যে তারপর প্রথম কবিতা আমার মনে আছে, যেটা বাবার কাছেই শিখেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, প্রশ্ন ভগবান তুমি, ওইটা। এরপরে ওই তারপরে নিজে চলতে একদম একদম একদম। থ্যাংক ইউ দাদা। আমরা পরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? আমি ওই কাজী নজরুল ইসলামের জন্মদিন কয়েকদিন পরেই আবার একদম বোধহয় 26 তারিখ, ওই কাজী নজরুল ইসলামের স্মৃতিতে তার লেখা ওই অভিশাপ কবিতাটা আমি শোনাচ্ছি। বেশ বেশ, শুরু করুন। অভিশাপ, কাজী নজরুল ইসলাম। আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনই শক্তিমান, মম চরণের তলে মরণের মার খেয়ে মরে ভগবান। আদি ও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন, প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি, আর চিৎকার করি কাঁদিয়া উঠিল তোদের জগৎ স্বামী। ভয়ে কালো হয়ে গেল আলো মুক্তার, ফরিয়াদ করি গুমড়ে উঠিল মহাহাহাকার। ছিন্ন কণ্ঠে আর্ত কণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতার আর্তনাদের মহাহাহাকার যে, বাঁচাও আমারে বাঁচাও হে মোর মহান বিপুল আমি, হে মোর সৃষ্টি অভিশাপ মোর, আজি হতে প্রভু তুমি হও মম স্বামী। শুনি খল 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 অট্ট হাসি, আজিও সে হাসি বাজে ওই অগ্নুদ্গার উল্লাসে, আর নিদাঘ দগ্ধ বিনা মেঘের ওই শুষ্ক বজ্র মাঝে। স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানো ভীতি, সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা ক্রন্দন গীতি। জপটি ধরিয়া বিধাতারে আজও পিষে মারি পলে পলে, এই কাল সাপ আমি, লোকে ভুল করে মোড়ে অভিশাপ বলে। দারুণ, মানে সত্যি যত শুনছি তত আরো শোনার খিদে বাড়ছে। ধন্যবাদ ধন্যবাদ। দাদা, পরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? পরের নিবেদনে এই এখনকার একটা কবিতা, হঠাৎ এটা ফেসবুকে আমি দেখে আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা। যার জন্য মানে একদম বাস্তব ইয়ের সঙ্গে আমার খুব প্রাসঙ্গিক আমার খুব মনে ধরেছে এবং আমার সঙ্গে খুব মিলে গেছে, যার জন্য এটা একদম 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 শুরু। কবি হচ্ছে রিফাত আলী মেহেদি, বাংলাদেশের। আচ্ছা আচ্ছা। তার কবিতার নাম একটু বড়। জীবনের সবচেয়ে বড় বিদায়গুলো কোনো জানান দিয়ে আসে না। আরে বাবা। আমরা ভাবি বিদায় মানে শেষ দিনের কান্না, স্টেশনের হাত নড়ানো বা এয়ারপোর্টের কাঁচের ওপাশে দাঁড়িয়ে থাকা। কিন্তু জীবনের বেশিরভাগ বিদায়ই ঘটে নীরবে, আমাদের অজান্তেই। কখনো কি ভেবে দেখেছেন কোন দিন আপনার মা আপনাকে শেষবারের মতো গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছিলেন, বা বাবা শেষ কবে আপনাকে কোলে তুলে নিয়েছিলেন? কোন বিকেলে আপনি আপনার ছেলেবেলার বন্ধুদের সাথে শেষবারের মতো কোনো কারণ ছাড়াই রাস্তায় খেলেছিলেন? আর তারপর আপনাদের সবার পথ আলাদা হয়ে গিয়েছিল। সেই মুহূর্তগুলোতে আপনারা কেউই জানতেন না যে এটাই শেষবার। কোনো বিদায় জানানো হয়নি, কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। শুধু সময়ের সাথে সাথে সেই মুহূর্তগুলো আর ফিরে আসেনি। আমরা শুধু বড় বড় বিদায়গুলোর জন্য প্রস্তুতি নিই, কিন্তু সবচেয়ে ভারী বিদায়গুলো হলো সেইগুলো যেগুলো ঘটে যাওয়ার অনেক পরে আমরা বুঝতে পারি। যখন স্মৃতির পাতা উল্টাতে গিয়ে হঠাৎ মনে হয় হয়তো
সেই শেষ দিনটা ছিল, জীবন আসলে আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় কোনো শব্দ না করে, আর আমরা সেই হারানোর যন্ত্রণাটা টের পাই অনেক অনেক দিন পর। এক দীর্ঘশ্বাস আর এক বুক শূন্যতা নিয়ে। কি গভীর কথা, তা কি উপলব্ধি! এটা মানে- সত্যি মানে আমার খুব টাচ করেছিল। একদম একদম একদম, কবিতা তো এভাবেই টাচ করে। অসাধারণ দাদা, দারুণ দারুণ দারুণ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে ধন্যবাদ। এত সুন্দর সুন্দর তিনটে কবিতা আমাদেরকে উপহার দিলেন। এবং আবারও আগাম আমন্ত্রণ জানিয়ে রাখি, খুব শীঘ্রই যেন বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আবারও আপনাকে পাই। একদম অসংখ্য ধন্যবাদ দাদা। এখন সময় একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের শুরুটা একদম জমে গেল সুরজিৎ দাকে পেয়ে, কিন্তু কিছু করার নেই। এখন সময় ছোট্ট একটা বিরতি নেয়ার। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে। कब तक मुझे ऐसे तड़पाओगे? বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া, হ্যাঁ, নিয়মিত মুখ আমি। একদম এই 7 টাইমস। এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে। दिल तो पागल है, দিল দিওয়ানা है, दिल तो पागल है। দিল দিওয়ানা है। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আছেন নতুন আরেকজন বন্ধু, চম্পা দে। উনি একজন গুণী বাচিক শিল্পী। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি, কবিতা তো শুনবই, শুরুতে একটাই প্রশ্ন যে আপনি কোথায় থাকেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা হয়ে থাকি। আরে বাবা, অনেকটা দূরত্ব থেকে আসতে হয়েছে কবিতার টানে, অনুষ্ঠানের টানে। দিদি, সরাসরি উপস্থাপনায় যাই। শুরুতে কি শোনাবেন বলুন? আমি শোনাবো কবি জয় গোস্বামীর লেখা একটি কবিতা, মেঘবালিকার জন্য রূপকথা। আহা, দারুণ দারুণ এবং খুব প্রাসঙ্গিক এই সময়ে। শুরু করুন তাহলে। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলী, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, নাম কি অমন হয় কখনো? মিথ্যা কথা। আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে। শুনবো না আর, ওসব বাজে।
আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, লিখেই কিন্তু আমায় দিবি, মনে থাকবে। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো, ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসায় কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, আবার লেখো। এখন পুরো বর্ষা চলছে, তাই এখন আমরা সবাই নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে সামনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথায়, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার এই লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসাব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। আজীবনের লেখার ওপরে বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচেই নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুঠির থেকে তাকিয়ে আছে অনেক দূরে। বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে
সেই দেশে সেই ঝর্ণা চলায়, এদিক ওদিক ছুটে বেড়ায়, সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। বাহ, দারুণ। মানে এই কবিতাটার মধ্যে তো একটা অসম্ভব ভালো একটা গল্প আছে, এবং আপনার আবৃত্তির মধ্যে দিয়ে সেই ছবিটা সুন্দর করে নিপুণভাবে আপনি ফুটিয়ে তুললেন। অসাধারণ। মানে যখন শুনছিলাম, শুধু তো শুনছিলাম না, যেন মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি পুরো ঘটনাটা। অনবদ্য উপস্থাপনা। দিদি, কাল্পনিক গল্পের মধ্যে দিয়ে কিছুটা সময় নিজেকে হারিয়ে যাওয়া। একদম একদম, অবশ্যই। মানে যারা পারফর্মার, যারা শোনে তারা তো হারিয়ে যায়, এবং যারা পারফর্ম করে তারাও হারিয়ে যায়। একদম। দিদি, আমরা পরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? কথোপকথন, পূর্ণেন্দু পাত্রীর। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। ঠিক আছে। কি করছো? ছবি আঁকছি। ওটা তো একটা বিন্দু, তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে। কেন্দ্র হবে তুমি, আর আমি হব বৃত্তাবর্ত। কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ থাকতে চাই না, আমি চাই অসীমের অধিকার। একটু অপেক্ষা করো, এবার দেখো। ওটা কি? ওটা তো একটা মেঘ, তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে। তুমি হবে নিঃসীম দিগন্ত, আমি হব দিগন্ত রেখা। কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে। আমি চিরন্তন হতে চাই। আচ্ছা, এবার দেখো। এটা কি? এ তো জল, তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে। 3 ভাগ জলের মধ্যে তুমি হবে জলকণা, আর আমি হব জলধারা। কিন্তু আমার যে খণ্ডতে বিশ্বাস নেই, আমার দাবি সমগ্রের। একটু অপেক্ষা করো, এবার চোখ খোলো। ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়। হ্যাঁ, এটা হৃদয়, যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়। এবার বলো, আর কি চাই তোমার? আমি সারা জীবন শুধু ওখানেই থাকতে চাই। সারা জীবন শুধু ওখানেই থাকতে চাই। ওহো, দারুণ। মানে সত্যি আপনি যে দুটি কবিতা নির্বাচন করেছেন না, প্রথমত অসাধারণ, আর দ্বিতীয়ত আপনার উপস্থাপনা অনবদ্য। দারুণ দারুণ। মানে সত্যি কবিতা শুধু তো শোনা নয়, বলাও নয়, এটা ছবি আঁকা এবং একদম ঘটনাকে দর্শকের কাছে, ভিতর থেকে শ্রোতার কাছে। আত্মপ্রকাশ। একদম একদম একদম। দিদি, আজকের মতো সময় একদম শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকের অনুষ্ঠানে এলেন এবং এত সুন্দর সুন্দর দুটো কবিতা আপনি আমাদেরকে শোনালেন। আমি জানি দর্শক বন্ধু, আজকে দুজন শিল্পী বন্ধুকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় জমে উঠেছিল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।